আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। মাত্র 12 দিনের যুদ্ধ, তবে ইসরায়েলের ইতিহাস সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। হিসাব বলছে যে 1960-এর দশকে তিনটি দেশ, মিশর, জর্ডান এবং সিরিয়া, এই তিন দেশের সঙ্গে 2 বছর ধরে যুদ্ধ করেও ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়নি, মাত্র 12 দিনের ইরানের সঙ্গে এই যুদ্ধে ইরান তার থেকেও 10 গুণ বেশি ক্ষতি করেছে ইসরায়েলের। ইসরায়েলের 33,000 ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা বলতে অবশিষ্ট আর তেমন কোনো কিছু নেই। যদিও ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে সংঘর্ষ চলছে না, তবে এটাকে যুদ্ধবিরতির চুক্তি বলা চলে না। কোনো ধরনের হ্যান্ডশেক নেই, সুনির্দিষ্ট কোনোভাবে কোনো কিছুর উপর চুক্তি হয়নি, শুধুমাত্র এখন যুদ্ধ বন্ধ রয়েছে এতটুকুই। আর এই জিনিসটাই কিন্তু বলা হচ্ছে যে বড় যুদ্ধের দ্বার প্রান্তে। দেখুন, মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে যখন এই ধরনের নীরবতা পরিস্থিতি থাকে, এরপরই কিন্তু বড় যুদ্ধ শুরু হয়, কারণ দুই পক্ষই প্রস্তুতি নেয় নীরব থেকে। দেখুন, ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ এবং টপ জেনারেলদের হত্যা, এরপর ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখিয়েছে যুদ্ধক্ষেত্রে, সেটা একটা নজিরবিহীন সক্ষমতা, যেখানে ইসরায়েলের পীড়াদায়ক সেই পরিণতি থেকে বেরিয়ে এসে যুক্তরাষ্ট্র ব্যতীত পরবর্তী আক্রমণ করার সাহস হয়তো হবে না। দেখুন, মাত্র 2 সপ্তাহেরও কম সময়ের হামলায় ইসরায়েলের যে মিলিটারি ব্যাকবোন রয়েছে সেটা ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান। যদি আপনাদের ছোট করে দৃশ্য বলি, তাহলে দ্য কেয়ারা, যেটা ইসরায়েলের পেন্টাগন, সেটা ধ্বংস হয়ে গেছে। ক্যাম্প মোস ডিয়ান, ইসরায়েলের প্রধান যে প্রশিক্ষণ কেন্দ্র, ধ্বংস হয়ে গেছে। টেলনফ এয়ারবেজ, 5ম প্রজন্মের এয়ারবেজ, ধ্বংস হয়ে গেছে। একেবারে নেবেত মরুভূমির ভেতর যে হার্জিম নামক জায়গা ছিল পরমাণু স্থাপনা এবং বিমান ঘাঁটি, ধ্বংস হয়ে গেছে। ওডা, যে পরমাণু ঘাঁটি ছিল যেটা একেবারে রেড সি কন্ট্রোল করত, ধ্বংস হয়ে গেছে। সাইবার ওয়ারফেয়ার হাব, যেটা দিয়ে পুরো বিশ্বের মুসলিম দেশগুলোকে কন্ট্রোল করতে চাইতো, আক্রমণ করত, ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে হাইফার ভেতর, ধ্বংস হয়ে গেছে। মোসাদের হেডকোয়ার্টার ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের সংসদ ভবন, বেন গুরিয়ন বিমানবন্দর, এমনকি নেতানিয়াহুর যে বাড়ি রয়েছে, ভিলা রয়েছে, সেটাকেও ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান। দেখুন, ইরানের এই নজিরবিহীন সক্ষমতা ইসরায়েলকে আরো আগ্রাসী করতে বাধ্য করবে, কারণ যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের, ইসরায়েল কখনোই বসে থাকবে না, কারণ বসে থাকলে তার অস্তিত্বই থাকবে না। দেখুন, একজন বড় সন্ত্রাসীর প্রধান মূলধন কি জানেন? সেটা হলো ভয়। যত দিন সন্ত্রাসীকে ভয় পাবে জনগণ, তত দিন তার ব্যবসা এবং অস্তিত্ব থাকবে। গত 50 বছর ধরে ইসরায়েলে বোমা হামলা বা মিসাইল হামলা তো দূরের কথা, কেউ একটি ঢিলও ছুটতে পারেনি। সেই জায়গায় ইরান ইসরায়েলের সকল কিছু ডিস্ট্রয় করে দিয়েছে। এমতো অবস্থায় ইসরায়েলের যে গুরুত্ব এবং ইসরায়েলের যে ভয়, মধ্যপ্রাচ্যে কিন্তু তেমন আর নেই। জিনিসটাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মতো দেশের কাছে ইসরায়েলের যে গ্রহণযোগ্যতা, সেটা নিয়েও প্রশ্ন তুলেছে। সুতরাং এখন ইসরায়েল 100% বাধ্য ইরানে পুনরায় আক্রমণ করার জন্য। তবে এইবার তারা শক্তিশালী প্রস্তুতি নিয়ে শক্তিশালীভাবে আক্রমণ করতে চায়, কারণ তাদের হারানোর ভয় কিন্তু অনেকটাই কম, যেহেতু তাদের অনেক প্রধান অবকাঠামো অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে। দেখুন, যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার হলেও তাদের যে কার্যক্রম রয়েছে সেটা সম্পূর্ণভাবে শেয়ালের যে আচরণ রয়েছে তার মতো। তারা একক ভিত্তিতে কোনো জায়গায় যুদ্ধে যায় না। বড় পরিসরে যুদ্ধে যেতে হলে তারা তাদের ইউরোপিয়ান মিত্রদের সাথে নিয়ে যায়, তবে এখন সেটা সম্ভব নয়, কারণ ইউক্রেনের ময়দানে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ব্যস্ত রয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র ভালো করে জানে যে একসঙ্গে কয়েকটি ফ্রন্টে যুদ্ধ করা কতটা বিপজ্জনক, আর এই জন্যই কিন্তু ইউক্রেনের যুদ্ধের ফ্রন্ট সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করার জন্য। বিষয়টিকে কেন্দ্র করে নজিরবিহীনভাবে, একেবারে বিরলভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র এবং ইরানকে সহযোগিতা, সার্বিক ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে উত্তেজনার পারদ যখন একেবারে তুঙ্গে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি মিস্টার পুতিনকে এই বিষয়ে আপোষ করার জন্য টেলিফোন করেছেন। দেখুন, ইউক্রেনের ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার যত দাবি ছিল এবং যত আপত্তি ছিল, সকল কিছু
মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনের যে ভূখণ্ড দখল করেছে রাশিয়া সেগুলোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে কোনো দিনই এই জায়গায় ইউক্রেন ন্যাটোতে যোগদান করবে না। যেমনটা রাশিয়া চায় তেমনটাই হবে। তবে শর্ত হলো মধ্যপ্রাচ্যের ভেতর ইরানের বিরুদ্ধে যে সামরিক অ্যাকশনে যেতে চায় যুক্তরাষ্ট্র, এই ক্ষেত্রে সরাসরি কোনোভাবেই যুক্ত হবে না রাশিয়া এবং ইরানকে কোনো সহযোগিতা করবে না। আনুষ্ঠানিকভাবে কিন্তু এইভাবেই প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প সরাসরি মিস্টার পুতিনকে। ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন পরিষ্কারভাবে জানিয়ে দেন ইরানের সঙ্গে বর্তমানে যে সংকট চলছে এই সংকটের সমাধান করতে হবে কূটনীতিকভাবে। সামরিকভাবে কোনো সমাধানের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র যদি যায় তাহলে অবশ্যই রাশিয়া সেখানে নাক গলাবে, ইন্টারফেয়ার করবে এবং অবশ্যই ইরানের পক্ষে দাঁড়াবে। মিস্টার পুতিন বলেছেন যে কূটনীতিক প্রক্রিয়ায় আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমাধানের প্রক্রিয়ায় রাশিয়া যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি সামরিক কোনো পদক্ষেপে সরাসরি ইরানের বিরুদ্ধে যায় তাহলে রাশিয়া বসে থাকবে না। রাশিয়া তার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যে দায়িত্ব রয়েছে ইরানের প্রতি সেই দায়িত্ব পালন করবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একদিকে যখন ইরানের দ্বিতীয় দফায় আক্রমণের জন্য বিভিন্ন দেশকে সেটেলমেন্ট করছে, বিভিন্ন দেশকে তার অধীনে আনতে চাচ্ছে, ঠিক এমতো অবস্থায় ইরান ঘোষণা দিয়েছে যে আমরা ভয় পাই না, বরঞ্চ আমরা প্রস্তুত আছি। দেখুন, ইরানের যিনি আইআরজিসির কমান্ডার রয়েছেন টপ জেনারেল, রিসেন্টলি তিনি ঘোষণা দিয়েছেন যে এইবার দ্বিতীয়বার আগ্রাসন হলে, ইরানে হামলা হলে এর পরিণতি হবে ইসরায়েলের জন্য আরও ভয়াবহ, আরও শক্তিশালীভাবে আমরা পাল্টা প্রতিক্রিয়া দেখাবো। দেখুন, ইরান তার যে স্থানীয় প্রোডাকশন রয়েছে বিভিন্ন মিসাইলের বিভিন্ন উপকরণের তার দ্রুত গতিতে বৃদ্ধি করছে এবং সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য এবং প্রস্তুত থাকার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। ঠিক এমন একটি জটিল পরিস্থিতিতে জাতিসংঘের মতো যে আন্তর্জাতিক অঙ্গন রয়েছে সেটার সরাসরি নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল এবং এতে সরাসরি সহযোগিতা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন মিস্টার গুতারেস। তার পরিবর্তে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জাতিসংঘের মহাসচিব হিসাবে আন্তর্জাতিক আণবিক সংস্থার যিনি বর্তমান প্রধান রয়েছেন মিস্টার গোরসি, তাকে জাতিসংঘের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দেখুন, গোরসির বিরুদ্ধে ইসরায়েলের মোসাদের এজেন্ট হওয়ার অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত। ইরানের আণবিক সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডে যে তথ্য তিনি পেয়েছেন এই সংস্থা ব্যবহারের মাধ্যমে সরাসরি সেই তথ্য ইসরায়েলের কাছে তিনি পাচার করেছেন। এখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট আন্তর্জাতিকভাবে একটি জাতিসংঘের মতো বড় প্রতিষ্ঠানের মহাসচিব হতে চলেছে। চিন্তা করুন, পুরো পৃথিবীব্যাপী আধিপত্য বিস্তারের জন্য ইসরায়েলের যে নীল নকশা সেটা কিভাবে বাস্তবায়নের জন্য সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। দেখুন, এটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের হুমকি। বিশেষ করে আমাদের অন্তর্বর্তী সরকার যখন জাতিসংঘকে বাংলাদেশের ভেতর তাদের যে মানবাধিকারের কথিত যে কমিশন অফিস রয়েছে সেটার খোলার অনুমতি দিয়েছে, পরিষ্কারভাবে বোঝা যায় যে মিস্টার গোরসি যদি বা কোনোভাবে এই জাতিসংঘের মহাসচিব হন তাহলে ইসরায়েলের এজেন্ট হিসাবে বাংলাদেশের ভেতর সেই কমিশনের অফিস ব্যবহার করে পার্বত্য চট্টগ্রাম ঘিরে ইহুদিদের যে বড় পরিকল্পনা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে বড় পরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়নের যে প্রক্রিয়াগুলো আরও স্বচ্ছ শক্তিশালীভাবে দৃশ্যমান হবে, যার রাস্তা কিন্তু আমরাই করে দিচ্ছি। সুতরাং এই বিষয়গুলো নিয়েও বাংলাদেশের মানুষের এখন সোচ্চার হওয়া দরকার। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তোমাদের আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।